স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের চলমান বিদ্যুৎ সংকট ও নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন নবায়নযোগ্য জ্বালানি খাত বিশ্লেষক শাকির আহমেদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বর্তমানে যে সিচুয়েশনটা আসলে বিদ্যুৎ সংকটটা মারাত্মক আকার ধারণ করছে, যদি একটু জানতে চাই যে নবায়নযোগ্য জ্বালানিটার বর্তমান কি অবস্থা রয়েছে? নবায়নযোগ্য জ্বালানি তো আমাদের দেশে যদি সামগ্রিকভাবে বলি তাহলে আগে কখনো এটাকে এভাবে ফোকাস করা হয়নি। এই ফোকাস না করার কারণে আজকে নবায়নযোগ্য জ্বালানি আমাদের যদি গ্রিড ইম্প্যাক্টে বলি, একটা দিনের বিশেষ সময় হয়তো সর্বোচ্চ 4 থেকে 500 মেগাওয়াট পর্যন্ত বিশেষ সময়টা বলছি, আমরা শুধুমাত্র দিনের আলো ব্যবহার করে হয়তো বা ব্যবহার করতে পারছি। যদিও সেটাতে ইনস্টল ক্যাপাসিটি বলছে প্রায় 2000 মেগাওয়াটের মতো আছে, কিন্তু এটা আসলে খুব একটা ওইভাবে ইম্প্যাক্ট করছে না, কারণ আগে কোয়ালিটিগুলো ওইভাবে মেনটেন করা নাই, ফোকাসও হয়নি। তবে বর্তমান সরকার চেষ্টা করছে এটাকে আবার নতুন করে আমরা জিরো থেকে শুরু করার জন্য, যে রিনিউয়েবল এনার্জিকে এখন প্রাইম ফোকাস করে আগানোর জন্য। যে আপনি যেটা বলছেন যে বর্তমান সরকার চেষ্টা করছে এবং সেটার একটা লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ একটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা সেই লক্ষ্যটা আসলে কতটা সম্ভব এটা বাস্তবায়নে? দেখেন, বাস্তবায়ন করা সম্ভব কিনা সরকার তো মাত্র দায়িত্ব নিল, তারা একটা টার্গেট ফিক্স করেছে 10,000 মেগাওয়াট। 10,000 মেগাওয়াটে তারা ক্ষুদ্র ছাদভিত্তিক রুফটপে চিন্তা করছে তারা 4 থেকে 5,000 মেগাওয়াট, এবং ইউটিলিটি বা গ্রিড স্কেল থেকে তারা চিন্তা করছে আরও 5,000 মেগাওয়াট। তো মাত্র এটা শুরু হলো, এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল, সেটা নিয়ে কন্টিনিউসলি তারা কাজ করছে। রিসেন্টলি যেটা হয়েছে যে ভ্যাট ট্যাক্স, বিশেষ করে সবগুলো জিনিসই জিনিসগুলো ইম্পোর্টেড, আমরা সোলার প্যানেল বলি, ইনভার্টার বলি, যে জিনিসগুলো নিয়ে আসা হয় সেগুলো ইম্পোর্টেড, সেগুলোর উপর আগে ট্যাক্স ছিল। এই ট্যাক্সগুলোকে রিডিউস করার মতো তারা দিয়েছে। রিসেন্টলি সরকার বলেছেন, যেটা 2-1 দিন আগে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে একটা মিটিংয়ে সেখানে বললেন তিনি, আগামী 6 মাসের মধ্যে যারা আসবেন সেখানে হয়তো স্পেশাল ট্যারিফে, যদি নির্বাচন করে স্পেশাল ট্যারিফে সে বিদ্যুৎও কেনা হবে, এই ধরনের ঘোষণাও দিয়েছে। তবে আমি এই জিনিসটাকে বাস্তবতার দিক থেকে আসলে দেখতে চাই, কারণ এই মুহূর্তে আমাদের রিনিউয়েবল এনার্জি ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। বিশেষ করে জ্বালানির যে দাম, আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি আছে সবই এক ধরনের বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে আমরা যে ধরনের জ্বালানি লাগে, তেল গ্যাস লাগে, এটা সামগ্রিক বিশ্বের বিভিন্ন অস্থিরতার কারণে যে পর্যায়ে পড়ে গেছে, আমাদের রিনিউয়েবল এনার্জির অল্টারনেটিভ নাই। তো সরকার মাত্র শুরু করেছে, অনেক প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতাগুলো একটু শুনতে চাই। প্রতিবন্ধকতা বলেন, এটা ফাইন্যান্সিং একটা বড় ইস্যু। আপনি যে কোনো কন্ট্রাক্টর ফাইন্যান্সেবল হতে হবে। যদি কন্ট্রাক্ট ফাইন্যান্সিং না হয়, বিনিয়োগকারীরা কিন্তু আগ্রহ প্রকাশ করবে না, ব্যাংকেবল না হলে বিশেষ করে। তা আমাদের ব্যাংকের যে সক্ষমতা, এই ধরনের রিনিউয়েবল এনার্জির জন্য যে আপফ্রন্ট ইনভেস্টমেন্টটা প্রয়োজন, সেটা কম্পারেটিভলি অন্যান্য প্রজেক্ট থেকে বেশি হয়। তারপরে এখানে জায়গার স্বল্পতা আছে, আমরা ছোট দেশ, আমাদের ছাদভিত্তিক প্রকল্পগুলোর জন্য বললাম যে ইম্পোর্টেড জিনিসপত্র, যে ট্যাক্স ফ্যাটের ইস্যুগুলো আছে, এটাও একটা রিজন। তো এই প্রতিবন্ধকতাগুলো কাটতে হবে, বিশেষ করে ব্যাংকেবিলিটি যদি না হয় কন্ট্রাক্টগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে অফটেকার, মানে যিনি বিদ্যুৎটা কিনবেন তার ক্রেডিট ওয়ার্দিনেসটা খুব বড় জিনিস। আমাদের জানেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বর্তমান অবস্থা, 60-62 হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বিভিন্ন কারণে, কারণ উৎপাদন খরচ অন্যান্য বিদ্যুৎগুলোর অনেক বেশি ইম্পোর্টের জ্বালানির জন্য। রিনিউয়েবল যে ফোকাসটা আলাদা থাকার কারণে তার ক্রেডিট ওয়ার্দিনেসটা কমে গেছে, বিনিয়োগকারীরা তার উপর অনেকটা আস্থাহীনতার পরিচয় বা দিচ্ছে, বিশেষ করে লেন্ডাররা ব্যাংকেবিলিটি না হওয়ার কারণে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সবথেকে বড় ইস্যু এটা, আগের ফোকাসগুলো না থাকার কারণে। তো এই প্রতিবন্ধকগুলো যদি দূর না হয়, তাহলে এই ধরনের 4-5 বছরে 10,000 মেগাওয়াটের যে আমাদের যে চিন্তা করছি, সেটাও অবশ্যই বাধার সম্মুখীন হবে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে লক্ষ্য নিয়ে সরকার আগাচ্ছে সেটা আসলে বাস্তবায়ন কঠিন হয়ে যাবে? কঠিন তো অবশ্যই এই মুহূর্তে কঠিন, যদি সামগ্রিকভাবে চিন্তা করে জিনিসটা খুবই কঠিন। কঠিন এই জন্য আমি আপনাকে বললাম, যে কোনো চুক্তি হবে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য, এবং আপনার প্রয়োজনের এই অ্যাট্রাকশন, আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো যদি দেখেন, ভারত, পাকিস্তান বা যে কোনো জায়গাতেই, সেই সব জায়গাতে বিভিন্ন ধরনের স্পেশাল প্যাকেজ করা হয়েছিল অল্টারনেটিভ এই এনার্জিগুলোকে ইনভেস্টমেন্টের জন্য। আমরা তো এইটা আসলে ফোকাসটা মাত্র দিয়েছে। তা আমাদের যে সমস্যাগুলো, আমি প্রথমে বলেছি যে আমাদের অর্থায়ন, এটার অর্থায়ন, আপনি 10,000 মেগাওয়াট করতে গেলে প্রায় $10-12 বিলিয়ন মতো সোফার আমি যদি বলি, এগুলো এই অর্থায়নটা তো সরকারের একক পক্ষে সম্ভব না। তা আসবে কারা? বিনিয়োগকারীরা কখন আসবে? যখন দেখবে যে আপনার বিনিয়োগটা
তার ক্যাশ ফ্লো, মানে কোয়ালিটি reliable ক্যাশ ফ্লো না- আসবে, কোয়ালিটি ক্যাশ ফ্লো আসবে। আপনার যদি পেমেন্ট ডিলে হয় বা অফ টেকার, লাইক পিডিবি আমাদের একমাত্র বিদ্যুৎ ক্রয়কারী, তার বাইরে আমরা অন্যরা যারা যদি কেউ বিদ্যুৎ কেনে তারা ঠিকমতো পেমেন্ট করতে পারবে কিনা, যিনি বিনিয়োগ করবেন, সেই জিনিসগুলো যদি সামগ্রিক আইনের আলোকে ঠিক না করা যায়, অবশ্যই এই বিনিয়োগের প্রতিবন্ধকতা। এটা গেল একটা। দ্বিতীয় কথা হলো যে আমরা বিভিন্ন সময় পলিসি চেঞ্জ হয়, এই পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমাদের বিনিয়োগকারীরা ভীত সন্ত্রস্ত থাকেন, আজকে এই আইন হচ্ছে, বা যে চুক্তি হয় চুক্তির প্রতিফলনও হয় না। যেমন চেঞ্জিং ল, কন্ট্রাক্টে দেখা যায় চেঞ্জিং ল, পাস থ্রু বিভিন্ন ধরনের আইটেম থাকে, কিন্তু আমাদের আইনের পরিবর্তন হচ্ছে, ভ্যাট ট্যাক্স বাড়তেছে, আমরা ইমপ্লিমেন্টেশন পিরিয়ডে যদি আমি যে ইনভেস্টমেন্ট করলাম সে চুক্তির আলোকে যেটা হওয়ার কথা সেগুলো প্রতিফলন হয় না বা পালন করা হয় না। তো এই প্রতিবন্ধকতা দূর করতে হবে। জি, আপনি যে বিষয়টি বলছিলেন যে অনেক সময় বিভিন্ন কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্ট থেকে হচ্ছে যখন সরে আসে, বিশেষ করে হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য যে আসলে যে বিষয়গুলো আমাদের দরকার, সেখানে আমাদের কিছুটা ঘাটতি রয়েছে বলছেন। কিন্তু একটা বিষয় যদি একটু বলতে চাই যে গত অন্তর্বর্তী সরকারের আমলে এই রকম নবায়নযোগ্য জ্বালানির 31টি প্রজেক্ট বাতিল করা হয়েছে। যদি একটু প্রথমে জানতে চাই যে সেই প্রজেক্টগুলো বাতিল করার পেছনে কারণ কি ছিল? কারণটা ছিল, প্রথম কথা হলো একতরফাভাবে বাতিল করেছে, এটাই আমি বলবো। বাতিলটা ছিল একতরফা। সরকারের দুটো কারণে তারা বলেছে। একটা হচ্ছে যে বিগত সরকারের বিশেষ বিধান আইন, বিদ্যুৎ আইনের আলোকে এই প্রকল্পগুলো দেয়া, এবং এটা হাইকোর্টে ডক্টর স্বাধীন মালিক চ্যালেঞ্জ করেন দুটো ধারাকে। সেই দুটো ধারা কোর্ট এগুলোকে ভয়েড করে দেয়। সেটাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন যে বিশেষ আইনের বিধানের এই ধারা বাতিল হওয়ার কারণে, এবং এটা চুক্তি না, এটা লেটার অফ ইন্টেন্টকে যেটা বলেছিল বিগত সরকার, প্রাইস বেশি এবং লেটার অফ ইন্টেন্ট কোনো কন্ট্রাক্ট নয়। সো ওই আইনের রেফারেন্স দিয়ে তারা এটাকে বাতিল করেছিলেন। কিন্তু এখানে প্রাসঙ্গিকভাবে বলতে হবে যে লেটার অফ আইন কন্ট্রাক্ট না হলেও লিগ্যাল বাইন্ডিং আছে। বিশ্বে এরকম প্রচুর উদাহরণ আছে লিগ্যাল বাইন্ডেড লেটার অফ কন্ট্রাক্ট, যেই বাংলাদেশের লেটার অফ ইন্টেন্টগুলো এই বিদেশি 31টা কোম্পানিকে দেওয়া হয়েছিল, সেখানে আপনার চুক্তি করার আগে তাদেরকে ইনভেস্টমেন্ট করার মতো বাধ্যবাধকতা ছিল, তাদের পেমেন্ট গ্যারান্টি, বিড সিকিউরিটি দিতে হয়েছিল তাদের। এখানে আপনি জানেন একটা ছোট যদি 100-200 মেগাওয়াটের কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট করতে হয় 7-8 একরের বেশি জায়গা লাগে না, কিন্তু একটা রিনিউয়েবল এনার্জির 100 মেগাওয়াটের একটা প্রকল্প করতে গেলে তাকে 300 একরের জায়গা লাগে। তো ফর্মাল চুক্তির আগে তাকে কিন্তু এই লেটার অফ ইন্টেন্টের মাধ্যমে বাধ্য করা হয়েছিল জমি কেনার বিষয়ে। তো বিদেশিরা এখানে জমি কিনেছিলেন, কিন্তু তাদের সাথে কোনো আলোচনা না করে তাদেরকে তার ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও তার প্রকল্পগুলোকে একতরফাভাবে বাতিল করে। এই বাতিল করাটা একটা বিরাট জটিলতা তৈরি করে। একই সাথে একটু যদি জানতে চাই যেটা আসলে কতটা যৌক্তিক ছিল ওই সময়ের সিচুয়েশনগুলো সবকিছু কম্পেয়ার করে যদি একটু জানতে চাই। আপনি অবশ্যই বিশেষ বিধান আইনে যে জিনিসগুলো নিয়েছেন আপনি সংক্ষুব্ধ হতে পারেন, কিন্তু আপনাকে আমি বলে আবারও বলছি, ডক্টর স্বাধীন মালিকের যে রিট করেছিলেন সেখানে কিন্তু কোর্ট একটা চমৎকার জাজমেন্ট দিয়েছিলেন। সে জাজমেন্টে বলেছিলেন যে আইনে দুটো বিধান বাতিল হলো, কিন্তু সকল চুক্তি এবং চুক্তির সাথে সাথে যেই সব কার্যক্রমগুলোকে নেওয়া হয়েছিল সেগুলোকেও কন্ডন করে নেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, প্রয়োজন বোধে যদি তার ট্যারিফ বা যে কোনো জিনিস বেশি থাকে সেগুলোকে নেগোশিয়েট করার জন্য। কিন্তু বিগত সরকার এগুলোকে আমলে নেননি। বিশেষ করে বিদেশিরা তো আসলে আন্দোলন করবেন না, তাদের যখন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে এবং যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে তখন তারা দেশের সামগ্রিক রুল অফ ল এস্টাবলিশমেন্ট না থাকার কারণে আমরা বিদেশি বিনিয়োগটাও হারাবো। এবং এটা করে তারপরে উনি এটা বাতিল করে দিয়ে উনি 53টার মতো টেন্ডারও করেছিলেন। সেই টেন্ডারে উনি যেহেতু যেই ক্লজ আমি যে বললাম ব্যাংকেবল কন্ট্রাক্ট যদি না হয়, উনি যেই আইনে করেছিলেন পিপিআর 2025-এ আমাদের যে প্রকিউরমেন্ট ল আছে সেটাতে করেছিলেন, সেখানে ব্যাংকেবল পিপিএ পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছিল না থাকার কারণে কিন্তু সেখানে উনি আশাপ্রদ কোনো সাড়া পাননি। এই সাড়া না পাওয়াটা আমাদের দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ছাড়া আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি, বিদেশি লেন্ডার বলেন বা বিদেশি ডেভেলপার, আমাদের ইনভেস্টমেন্ট লাগবে, ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। এই আইনের আলোকে তারা কেউ আসেননি। এবং এটার আমি যেটা বললাম যে বিগত সরকার কোর্টের জাজমেন্টকেও ফলো করেননি, এবং যে আমাদের যে ব্যাংকেবল যে কন্ট্রাক্টগুলো ছিল ফাইন্যান্সিং করার মতো সেগুলোকে ওনারা গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এমনভাবে চেষ্টা করেছেন যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। আজকে যার ইম্প্যাক্ট দেখছেন আমাদের এটা তার একটা গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু বর্তমান সরকার সেই বিষয়গুলো কিন্তু পুনর্বিবেচনার একটা সিদ্ধান্ত নিয়েছেন। জি, নিয়েছিলেন। আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে যখন আমরা কথা বলেছিলেন, উনি এই 31টার ব্যাপারেও উনি বলেছিলেন যে তারা একটা কমিটি করে একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই বিষয়ে আমরা কোনো আশাপ্রদ বিষয় দেখিনি। তবে ওনারা বলেছেন যে পিপিআই ব্যাক করাবেন।
আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিই যে পিপিআই থাকা অবস্থায় কিন্তু বিগত সরকারের সময় অনেক আগে থেকে রিনিউয়েবল এনার্জির প্রজেক্টের ব্যাপারে কিছু নিয়েছিল অগ্রগতি। সেই অগ্রগতিগুলো কিন্তু হয়নি, কারণ সেগুলো ব্যাংকেবিলিটি করার মতো অবস্থান ছিল না, সবাই কনভেনশনাল দিকে দিয়েছে। তো ব্যাংকেবল করার জন্য ব্যাংকেবল পিপিএ প্রয়োজন, ফাইন্যান্সিং কন্ট্রাক্টগুলো থাকা জরুরি। আমাদের দেশে বিদেশি লেন্ডার্সদেরকে আস্থায় আনার জন্য এবং বিনিয়োগকারীদের আস্থায় আনার জন্য এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। যদি সেই প্রজেক্টগুলো বাতিল না হতো তাহলে আমরা কতটুকু বিদ্যুৎ পেতাম? আশা করি ওইটা যদি বাতিল না হতো, বরঞ্চ যে লেটার অফ ইন্টেন্টটা যেটা ছিল সেটাকে ফলো করলেই কিন্তু আমার অনেক সমাধান ছিল। কেমন কি, আমাদের লেটার অফ ইন্টেন্টে ইভেন্ট অফ ডিফল্ট বা কন্ট্রাক্ট টার্মিনেশন ক্লজও ছিল, তাদের বিড সিকিউরিটি জমা দেওয়া ছিল, তাদের ইনভেস্টমেন্ট দেওয়া ছিল। আমরা যদি কোর্টের আলোকেও বা এলওআইগুলোকে এনফোর্স করতাম, আমরা জোর দিতাম, আজকে হয়তো বিনিয়োগকারীদের আস্থা থাকতো। এবং আমার ধারণা, আমি প্রত্যাশা করি যে হয়তো ২-৩ হাজার মেগাওয়াটের কাছাকাছি কিন্তু আপনি রিনিউয়েবল এনার্জি পেতেন। মানে আলটিমেটলি আমাদের ডিমান্ডটা কি ফুলফিল হতো? মানে ডিমান্ড, আমার রিনিউয়েবল এনার্জি দিয়ে তো সামগ্রিকভাবে আপনি জেনারেশন চালাতে পারবেন না, কারণ একটা সার্টেন পিরিয়ডে আপনার বিদ্যুৎটা আপনি সূর্যের আলো থেকে নিচ্ছেন এবং আপনি এটাকে কাভার করছেন। নিয়ম অনুযায়ী হচ্ছে যে আপনি ওয়েটেড করবেন অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে, জেনারেশনকে ওয়েটেড করলে হবে কি আপনার জ্বালানি খরচও কমে আসবে। আপনি যখন এখান থেকে বিদ্যুৎ দিনের বেলা পাচ্ছেন, তখন আপনারা কিন্তু ইন্ডাস্ট্রিগুলোকে যেই প্রাইভেট এনার্জি দিয়েও চালাতে পারছেন, এবং বিদ্যুৎ কেন্দ্র যেগুলো পিকিং, আমরা তেলের বিদ্যুৎ কেন্দ্র বলি, বা বিশেষ যেন কুইক রেসপন্ড করতে পারেন, এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কিন্তু আমরা পরবর্তী সময়ের জন্য কাজে লাগাতে পারতাম। আমরা পলিসিতে থাকতাম, জেনারেশন ওয়েটেড থাকতো। আমাদের এই জ্বালানি ক্রাইসিসে আমরা অনেকটুকুই সংকটে আমরা একটু রিল্যাক্টেন্ট থাকতে পারতাম। আমরা বলবো যে ওই 31টা বাতিল হওয়াটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছে, যেটা এখন জিরো থেকে শুরু করতে হবে, আস্থাহীনতার মানে পর্যায়ে। আমরা অনেকটাই আসলে এগিয়েছিলাম, কিন্তু সেই জায়গা থেকে আবার নতুন করে শুরু করতে আমরা হবে। তো আগাইতেই পারি নাই। তখন হচ্ছে যে হঠাৎ করে একটা জিনিস, এটাকে সুনামি বলবো, যে সুনামি করলেন। আপনাকে বলি যে এইটার প্রেক্ষিতে কিন্তু কোর্টে মামলাও হয়েছে, বেশ কিছু বিনিয়োগকারী কিন্তু কোর্টে রিট করেছে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনায় ফিরবো একটা বিরতির পরে। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। দর্শক, বিরতির আগে চলমান বিদ্যুৎ সংকট ও নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে কথা বলছিলাম নবায়নযোগ্য জ্বালানি খাত বিশ্লেষক শাকির আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে ৩১টি প্রজেক্ট যেটা বাতিল হয়েছে, সেখানে আমরা যেটা জানি যে যাদের সাথে কন্ট্রাক্ট বাতিল হয়েছে তারা সেটা নিয়ে রিট করেছেন, এবং সেখানে আসলে আইনগত কোনো জটিলতা তৈরি হবে কিনা? আপনাকে এলওআইয়ের যে আমাদের দেশের ইন্টারপ্রিটেশনে এলওআই বলছেন এলওআই কোনো চুক্তি নয়, কিন্তু আমি এখানে বলেছি এলওআইয়ের একটা লিগাল বাইন্ডিং আছে। যে এলওআইগুলো সরকার থেকে তৎকালীন সময় দেওয়া হয়েছিল, লেটার অফ ইন্টেন্টগুলো, সেই লেটার অফ ইন্টেন্টে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, 45 দিনের মধ্যে আপনাকে বিড সিকিউরিটি জমা দিতে হবে, আপনাকে পূর্ণাঙ্গ চুক্তির আগে পুরো ল্যান্ড কিনতে হবে, ল্যান্ড কিনে ল্যান্ডের ডকুমেন্টগুলো একটা আলটিমেটলি তারা তো ইনভেস্ট করেছেন। দ্যাট মিনস আপনি যদি ধরে নেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলেছে। আপনাকে এই ক্ষেত্রে আমি ছোট একটা উদাহরণ দিই। এলওআইয়ের বিষয়ে ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে কি ধরনের জাজমেন্ট আছে বিভিন্ন কোর্টে। দেলওয়ার সুপ্রিম কোর্ট ইউএসের এলওআই সংক্রান্ত একটি মামলাতে তারা বলেছিলেন, এন্ড অফ দ্য ডেতে ভার্ডিক্টে খুব একটা চমৎকার কথা বলে, ফেইথ ইজ ইনফোর্সেবল, মানে যে কোনো কমিটমেন্ট আইন প্রয়োগযোগ্য। এই ধরনের প্রচুর উদাহরণ আছে লিগ্যাল বাইন্ডেড, যেখানে ইনভেস্টমেন্ট বা কস্ট ইনকার্ড হবে, সেই ধরনের জিনিসগুলোকে একতরফা বাতিল করা যাবে না। তো আমাদের দেশে লেটার অফ ইন্টেন্ট যেটা দিয়েছেন, যেটা বিগত ইন্টারিম সরকারে ইন্টারপ্রেট করেছেন যে এইটা কোনো চুক্তি নয়, সেখানে কিন্তু ডক্টর সাদেন মালিকের মামলা রায়ে মহামান্য আদালত কিন্তু বলেছেন ইনিশিয়েটেড প্রসেস কন্ডন করে নিতে, কিন্তু ওনারা এটাকে শোনেননি। না শোনার কারণে কিন্তু আজকে রিট হয়েছে, 10টা-12টা কোম্পানি রিট করেছেন, এবং এই রিটের যে ভার্ডিক্ট আমরা দেখছি, এই লিগ্যাল বাইন্ডিং থাকা এবং যে রেফারেন্সগুলো আমাদের সামনে আসছে, এটা কিন্তু অবশ্যই একটা লিগ্যাল ইম্প্যাক্ট বা কমপ্লেক্স তৈরি করবে। আপনাদেরকে বলি, এই ধরনের লিগ্যাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিদেশিরা নজর রাখেন আমাদের দেশের আস্থাহীনতার জন্য, বা জরিমানার ক্ষেত্রেও পড়তে হয় অনেক সময় সরকারকে। তো এই জিনিসগুলোকে হয়তো বা সামনে আসতে পারে, এইগুলোকে যদি নজর দেওয়া হয়। এমনকি যে গেজেট করে বাতিল করেছেন, সেই গেজেটেও কিন্তু ওনারা বলেছেন এই গেজেট বাতিল হলেও এই গেজেটের আলোকে যে কোনো কার্যক্রমকে সরকার চাইলে, ঠিক আছে, সামনে এগুলোকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তো হাইকোর্টের রায়ও আছে এগুলোকে কন্ডন করার ক্ষেত্রে ইনিশিয়েটেড প্রসেসের।
এবং গেজেট বাতিল যেটা করেছেন, যেটার মাধ্যমে এই প্রকল্প বাতিল করেছে, ওখানেও তারা শেষের ধারায় বলে দিয়েছেন যে কার্যক্রম চাইলে কিন্তু সরকার এটাকে কন্টিনিউ করতে পারে। তো বর্তমান সরকার শুনেছিলাম একটা কমিটি করেছিল, সেই কমিটি কি এটার উত্তর দিয়েছে আমাদের এখনও জানা নেই, এবং হাইকোর্টের একটা রিটও আছে। তা আমরা ভবিষ্যতে দেখব এটা কি আসে। কিন্তু যদি ধরেন বিষয়টা এরকম হয় যে কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম যে বর্তমান গভর্নমেন্ট হচ্ছে সেটা পুনর্বিবেচনার চেষ্টা করছেন, তো সেই জায়গা থেকে যখন হচ্ছে তাদের পক্ষে যারা বিনিয়োগ করেছেন তাদের পক্ষে যদি রায় চলে যায়, তখন কি পুনর্বিবেচনা করলে সেখান থেকে এই আইনি জটিলতা যেটা বলছেন রায় যদি যায় তখন তো মহামান্য আদালত আজ দিলেন। আমি তো সরকারের সদিচ্ছা দেখছি। এখানে সমস্যাটা হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে ট্যারিফটা ও তৎকালীন সময়ে বেশি ছিল, তো কোর্ট তো এখানে বলেছে রিনেগোশিয়েট করতে। ওকে, ওই জিনিসগুলোকে যদি ডেকে নিয়ে তাদেরকে নেগোশিয়েট করে, আপনার উদ্দেশ্য তো সরকারের ভালো, রিনিউয়েবল এনার্জি দরকার। এখানে বিদেশি উদ্যোক্তারা ছিলেন, তাদের রাস্তা ফেরত আসবে। যে বর্তমান একটা সরকার যারা আছেন তারা বলেছেন মুখে, তারা রিনেগোশিয়েট করলে আমার মনে হয়, আমি যতটুকু বিদেশিদেরকে চিনি, যা জানি, তাদের সাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তারা ওয়েলকামিং করবে এবং অন্যদের ক্ষেত্রেও রাস্তা ফেরত হবে। যে সরকারের প্রসেস যেটা পলিসি কন্টিনিউশন থাকছে, এটা কিন্তু খুব জরুরি। বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আপনার যে ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকারী, আমাদের বিদেশি বিনিয়োগের দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই, আসতে হবে। লেন্ডার্সের ক্ষেত্রে বলেন, কারণ আমাদের দেশের ব্যাংকের সেই সক্ষমতা নাই। বিদেশি ব্যাংক, বিদেশি বিনিয়োগকারী, তাদেরকে আনতে হবে। আমাদের ছোট ছোট জটিলতা, ছোট দেশ, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালনারেবল। তা আমাদের এই বিনিয়োগকারীদের রাস্তা ফেরানোর জন্য আমার মনে হয় এই সরকার যে চিন্তাটা করেছেন, সঠিক পদ্ধতি এবং বাস্তবায়ন সম্পূর্ণ নির্ভর করছে তাদের বিচক্ষণতার উপর। আশা করছি হয়তো ভবিষ্যতে সেটা নিয়ে একটা সঠিক সুরাহাই হবে। আমরা শেষের দিকে চলে এসেছি, একদম যদি শেষের দিকে একটু জানতে চাই যে এই যে ভার্নারেবল হচ্ছে অর্থনীতি বললেন, আমাদের ফাইন্যান্সিং প্রবলেম আছে, আমাদের ল্যান্ড প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেমগুলো আমাদের দেশে, এই ছোট দেশে আছে। সব প্রবলেমগুলো হচ্ছে দেখে, সব কিছু বিবেচনা করে পরবর্তীতে আসলে এই নবায়নযোগ্য জ্বালানিটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি, বা সরকারের আসলে এই মুহূর্তে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকার, আমি প্রথমে বলেছি, প্রাইম কনসার্ন দিয়েছেন। আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত তারা খুব ত্বরিত নিচ্ছেন, এটাকে সাধুবাদ দিতে হবে অবশ্যই। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এটাকে, আমি যতটুকু জেনেছি, যে বিভিন্ন সময় প্রতি মুহূর্তে এটা মনিটরিং করছেন। আবার গতকালকে দেখলাম 200 মেগাওয়াটের বিদ্যুৎ গ্রিডে ইম্প্যাক্ট হয়েছে, এটা একটা গুড নিউজ। তবে এই মুহূর্তে দেশ যেই টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি জানেন এটার মূল ইম্প্যাক্ট হচ্ছে জ্বালানি কেনার ক্ষেত্রে। বিশেষ করে কাতার আমাদের জ্বালানি সরবরাহ, বিশেষ করে এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা বড় একটা স্টেক হোল্ডার ছিল। কাতারে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে যাদের যে ধরনের সমস্যা হয়েছে, সেই জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে আমাদের স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হয়। তো বিপুল অঙ্কের বিনিয়োগ করতে হয় এখানে। তো ফোকাস তারপরেও রিনিউয়েবল এনার্জিতে দিচ্ছে। আমি বারবারই বলবো যে ব্যাংকেবল প্রজেক্ট করার জন্য সরকারকে আরো অনেক ডিটেইলে কাজ করতে হবে। এটা তো আসলে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, মানে ব্যাংকের যে সিচুয়েশন, এটা তো আসলে ক্ষেত্রে যেটা উনি করেছে, সেটাকে এখন আমি আশাবাদী মনে করি যে ভ্যাট ট্যাক্স, অ্যাডভান্স যে ভ্যাট ট্যাক্স ছিল আপনার ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের উপরে, সেটাকে তারা 1% এনেছেন 17 থেকে। যদিও কমার্শিয়াল যারা এই বিষয়ে কাজ করেন তাদেরটা দেয়নি, তারা দাবি রেখেছেন। তবে শুনেছি এটাও তারা কমার্শিয়ালি যারা এটা নিয়ে ব্যবসায়িকভাবে জড়িত আছে, তাদের ক্ষেত্রেও এটাকে সদয় দৃষ্টিতে দেখা হচ্ছে। যদি এটা কমে এবং ছাদ ভিত্তিক, বিশেষ করে সরকারি ছাদ, ইন্ডাস্ট্রিয়াল ছাদ, এই ছাদগুলোতে রুফটপ সোলার প্রজেক্ট হয়তো 1-2 বছরের মধ্যে কিছুটা হয়তো বা আমাদেরকে রিকভার করতে পারবে। বাকি আমাদের আরও লার্জার স্কেলে যেতে হবে। আমাদের প্রসেস এবং রেগুলেটরি ইস্যুগুলো নিয়ে সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে বিভিন্ন অনুমোদন নেওয়ার ক্ষেত্রে। এটা একটা বড় জটিলতা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা প্রত্যাশা করছি আসলে সবকিছু রিকভার করে সামনের দিকে আমরা এগোতে পারবো এবং এই সংকট থেকে অবশ্যই হয়তো আমরা বের হতে পারবো। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের চলমান বিদ্যুৎ সংকট ও নবায়নযোগ্য জ্বালানি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন নবায়নযোগ্য জ্বালানি খাত বিশ্লেষক শাকির আহমেদ। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।